আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দুরকমভাবে এঁচোড় কিভাবে কাটা যায়, হাতে বিন্দুমাত্র আঠা লাগবে না, তবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার আজকে এনেছে দুটো এঁচোড় একসাথে। একটাকে আমি আজকে রান্না করব, তার জন্য কেটে নিচ্ছি। এখন এঁচোড়টাকে প্রথম দুভাগ করে কেটে নিয়ে আমি ওইদিকে সোজাসুজি বেসিনে চলে যাচ্ছি। বেসিনে গিয়ে এই যে ট্যাপটাকে খুলে দিলাম। বেসিনের ট্যাপটা খুলে দিয়ে এই যে দেখুন সমানে জলটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এই যে আঠাগুলো, যে কষগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু ধুয়ে চলে যাবে। এবার এটার মধ্যে জলটা কিন্তু ছেড়ে রেখেছি। এদিকে আমি একটা যে হাফ টুকরোটাকে এটাকে আবার আরও টুকরো করে নিয়ে আসছি। এই যে দেখুন আরও 4 খণ্ড করে নিয়ে নিলাম। এটাকেও আবার এই যে একইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যদি এঁচোড় কাটা হয় বিন্দুমাত্র হাতের মধ্যে কিন্তু আঠা ভরে না। এবার আরও যে হাফ অংশটা ছিল সেটাকেও আরও 4 খণ্ড করে কেটে নিয়েছি। সমস্তগুলোকে এবার টুকরোগুলোকে আমি জলের নিচে দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে এগুলোকে ধুয়ে একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি। সেই গামলাটার মধ্যেও এখন আবার জল নিয়ে নেব। জলে ভিজিয়ে রেখে আর এইভাবে কেটে যদি জলের মধ্যে দিয়ে দেওয়া যায় তবে কিন্তু আঠা একদমই হাতে লাগে না। এই যে দেখুন যে কষগুলো বেরোচ্ছিল কষগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি এগুলোকে দেখুন, আমার হাত দেখুন, হাতে কিন্তু আমি কোনো তেল মাখাইনি, কিছু নেই। এবার এগুলোকে উপরের খোসাটা ফেলে দিয়ে টুকরো করে কেটে নেব। আর বারে বারে হাতটাকে জলে ভিজিয়ে নিতে হবে। এইভাবে এঁচোড় কাটলে কিন্তু রান্না করতে কোনো অসুবিধাই হয় না। আর অনেক সময় আঠা লাগবে ভয়ে এঁচোড়টা অনেক সময় অনেকে খেতে চান না, কিন্তু এইভাবে যদি করেন তবে কোনো অসুবিধে নেই। অন্য তরকারি যেভাবে কাটা হয় সেভাবেই কেটে নিতে পারবেন। দেখুন এই যে জলের মধ্যে কিন্তু আমি গামলাটার মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছি। জল ফেলে দিলে চলবে না, জলের মধ্যে রাখলে তবে কাটতে বেশ সুবিধে হয়। প্রথম আমি ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, পরে আমি টুকরো করে কেটে নেব। আর এঁচোড়টাও একদম কচি ছিল। এই যে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার আরেকটা গামলার মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি। জলটার মধ্যে হলুদ কেটে হলুদ জলের মধ্যে দিয়ে দিলে কি হয়, এঁচোড়ের কালারটা খুব সুন্দর থাকে। আর দেখুন আমার হাত দেখুন, হাতটা আমি বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এঁচোড়টা যদি হলুদের মধ্যে হলুদ জলে দেওয়া হয় তবে কিন্তু রান্না করার পরেও রঙটা খুব সুন্দর থাকে। এবার আমি সবগুলো এঁচোড়কেই টুকরো টুকরো করে কেটে নেব। সব এঁচোড়গুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাস ওভেনের মধ্যে এটাকে বসিয়ে দিলাম, কিছুক্ষণ সময় সেদ্ধ করে নেব। অল্প সময় ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা গেল আমার একটা প্রসেস। সেকেন্ড প্রসেসটা দেখুন, আমি তো প্রথমেই বলেছি দুটো এঁচোড় একসাথে নিয়ে আসছে। এটা একটু ছোট। এটাকে আমি কি করব, একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে, এই যে একটা প্লাস্টিকের ব্যাগ আমি নিয়ে নিয়েছি। এরকমই পাতলা ধরনের নেবেন। এরকম প্লাস্টিকের একটা ব্যাগের মধ্যে ভরে এটাকে ভালো করে ঘিট মেরে এটার মুখ বন্ধ করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। কারণ এত বড় এঁচোড়টা আজকে রান্না করছি, এটা তো ধরুন আজকে শেষ হবে না, এটা আগামীকাল পর্যন্ত থেকে যাবে। তার জন্য এটাকে আমি রেখে দেব। 2-3 দিন পরে আবার বার করে রান্না করব। পরপর কোনো জিনিসই খেতে ভালো লাগে না, যতই ভালোবাসো যে কোনো জিনিস। এই জন্য এই যে এটাকে আমি এইভাবেই রেখে দিলাম ফ্রিজের মধ্যে। তারপর ফ্রিজ থেকে যখন আমি এটাকে 2-3 দিন পর বার করব তখন কাটার পর কিন্তু কষটা আর এত বের হয় না। এটা আপনারা একদম পরীক্ষা করে দেখতে পারেন। খুব সুন্দর একটা বুদ্ধি। এইভাবে করলে কোনো দিনও হাতের মধ্যে আঠা লাগে ভরে না। তারপর একইভাবে আর তখন জল দিয়ে ধুতেও লাগে না এত একটা ফ্রিজে রাখার পর। এদিকে আমি ওইটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। ওই এঁচোড়গুলোকে এখানে আমি জিরে, ধনে
আর কয়টা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু আদা আর কয়টা গোলমরিচ নিয়ে নিয়েছি। সবগুলো মশলাকে আমি একটা মিক্সি জারে পেস্ট বানিয়ে নেব। কোনো কোনো সময় গোটা গুঁড়ো মশলার চাইতে মনে হয় গোটা জিরে আর ধনেটা একটু বেটে দেই বা একটু পেস্ট করে দেই। এভাবে করলেও কিন্তু রান্নাগুলো অনেক সময় একটু চেঞ্জ হয়। এদিকে আমি আলুগুলোকে কড়াই বসিয়ে দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার জন্য পরিমাণ মতন আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। তবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন বা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। এদিকে আলুগুলোকে আমি তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর সামান্য কিছুটা গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি এঁচড়গুলোকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এখানে। এবার তেলের মধ্যে দিয়ে এঁচড়গুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ এবার দেব এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, কারণ আমি আগেই হলুদ জলে এগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আগে থেকে পেস্ট করে নেওয়া জিরে আর ধনে একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আমি এটাতে গুঁড়ো মশলা দেইনি, মাঝে মধ্যে এরকম একটু জিরে ধনে যদি একটু বেটে বা মিক্সিতে পেস্ট করে দেওয়া যায় তবে কিন্তু রান্নাগুলো একটু ভালোই হয়, একটু অন্যরকম চেঞ্জ হয়। এবার আমি এখানে মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হালকা গরম জল। এঁচড়গুলো কিন্তু আমার যখন আমি হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি তখনই কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প সময় আমি ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এবার আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এখানে। আলুর সাথে বেশ খানিকক্ষণ এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব, নামানোর সময় হয়ে গেছে, এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। এঁচড়ের তরকারিটা যেহেতু আমি নিরামিষ রান্না করেছি, এখানে একটু ঘি দিলে ভালো লাগে খেতে, সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। এবার কিন্তু আমার রান্নাটা নামিয়ে নেব। হয়ে গেছে, দেখুন একদম মাখামাখা ভাব একটা চলে আসছে। তবে ঘিটা দিয়ে একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর একটা বাটিতে তুলে নেব। তবে আজকের রান্নাটা প্লাস আপনাদের সাথে আমি দুটো এঁচড়
কাটার টিপস সহ আমি দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে এঁচড় কাটবেন, দেখবেন কোনো অসুবিধে হবে না। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।